পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের সম্পর্কের পরিবর্তন দেখছেন না রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। ক্ষমতা আসলো না, এটা নিয়ে কিন্তু আমরা ভাবি, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক চাই, অন্য কোনো প্রক্রিয়া সম্পর্ক চাই না। ভোট কারসাজির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা মমতার। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। অন্যান্য শিরোনামগুলো জানিয়ে দেব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, সংশোধন সম্ভব বললেন বাণিজ্য মন্ত্রী। অন্যান্য দেশের সঙ্গে তুলনার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর। দেশে লোডশেডিং নেই দাবি জ্বালানি মন্ত্রীর। এখন কোনো লোডশেডিং কোথাও নাই, যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। 1 বছরের মধ্যে স্থানীয় নির্বাচন চায় সরকার, ডিসি সম্মেলনে মির্জা ফখরুল। হাওড়ে নতুন করে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও। সরকার ধান চাল কিনলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। তারা মনে করেন সম্পর্ক থাকবে আগের মতোই। রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসায় তিস্তা চুক্তি বাস্তবায়নে বাধা কাটবে বলেও আশা তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে নানান আলোচনা ও বিশ্লেষণ চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এর প্রভাব কেমন হবে তা নিয়ে কৌতূহল বেশ তীব্র। তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু ও পোস্ট ইন কিংবা পোস্ট ব্যাক, এসব ইস্যুতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও রয়েছে কৌতূহল ও উদ্বেগ। কিছু বিজেপি নেতার বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন বিরূপ মন্তব্য নিয়েও আছে নানা শঙ্কা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্ক থাকবে আগের মতোই। আমরা সেই দিকে স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্বের প্রতি আমাদের একটা সম্মান। সেই কারণে কোন দল ক্ষমতা আসবে বলা নয়, ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে নিতে। জামায়াতে ইসলামও সম্পর্ক পরিবর্তনের কোনো ইঙ্গিত দেখছে না। একটা দেশের পলিসি নির্ধারণ হয়তো মূলত তার কেন্দ্রীয় সরকার করে থাকে, স্থানীয় সরকারের পলিসি নির্ধারণের কোনো এখতিয়ার ভারতের যে ফেডারেল সিস্টেম যেটা আছে সেখানে নেই আর কি। বিশেষ করে তাদের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি বা বাণিজ্য, এই সমস্ত কিছু ভারতীয় মূল কেন্দ্রীয় সরকার দেখে থাকে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার বলছেন, বিজেপির ক্ষমতায় আসা তিস্তা চুক্তি ইস্যুতে বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। এতদিন পর্যন্ত দিল্লিতে যখন বিজেপি সরকার ছিল, মানে কেন্দ্রে যখন বিজেপি সরকার ছিল, তারা বলেছে যে তিস্তা পানির চুক্তি এটা করতে তারা আগ্রহী, কিন্তু এটা করা যাচ্ছে না এই মানে রাজ্য সরকারের কারণে, অর্থাৎ মমতার দিকে তারা দোষটা দিয়েছেন। এখন যেহেতু কেন্দ্র এবং এই পেরিফেরি দুই জায়গাতেই একই ধরনের সরকার, মানে একই দলীয় সরকার, ফলে এখন বাংলাদেশকে এটা রিনেগোশিয়েট করতে হবে এবং তাদেরকে বলতে হবে দিল্লিকে যে এখন তো আর এটা সমস্যা হওয়া উচিত না এবং আমাদের এখন চুক্তির ব্যাপারটা আবার পুনর্বিবেচনা করা দরকার। এই পানির কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের বক্তব্য কেন্দ্র করে দুই দেশের মধ্যে সাময়িক যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনে সরকারের বাস্তবিক ভূমিকা প্রত্যাশা করেন জামায়াত ও এনসিপি নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের নেপথ্যে বড় অনুঘটক ছিল বাংলাদেশ ফ্যাক্টর। কাজে লেগেছে হিন্দুত্বের আবেগ। তবে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক ও কৌশলগত ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলেই মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন বিষয়টি নির্ভর করবে ঢাকা দিল্লি সম্পর্কের উপর। তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বিরোধী মনোভাবে উস্কানির শঙ্কা দেখছেন তারা। আল মোহামিনুল খান একটি রিপোর্ট করেছেন। জোড়া ফুলকে হারিয়ে পদ্ম ফুল এখন কলকাতার মসনদে। ভারতীয় গণমাধ্যম বলছে
পশ্চিমবঙ্গের 294টি আসনের রাজনৈতিক সমীকরণে এবার বড় ফ্যাক্টর ছিল বাংলাদেশ। তবে ভোটের মাঠে বাংলাদেশ বিরোধী প্রচারণা যতটা দেখা গেছে, প্রশাসনিক স্তরে সেই চিত্র ভিন্ন হতে পারে বলে ধারণা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের। উদ্বেগের জায়গা হলো এই জয়ের কারণে পশ্চিমবঙ্গের সামাজিক স্তরে বাংলাদেশ বিরোধী মনোভাব বেড়ে যেতে পারে। বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষ ছড়ানো বা বাংলাদেশি নাগরিক সম্বন্ধে বিভিন্ন ধরনের কটূক্তি, এই জিনিসপত্রগুলো সে কন্টিনিউ করতে থাকে, তাহলে আমি শঙ্কার জায়গাগুলো বাড়তে দেখি। সম্পর্ক কি হবে না হবে সেটা অনেকাংশে বড় অর্থে নির্ভর করে ভারতের কেন্দ্রীয় সরকার আসলে কতখানি দায়িত্বশীল ভূমিকা নেয়। এদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, শাসনভার গ্রহণের পর নতুন পশ্চিমবঙ্গ সরকারকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করা খুব একটা সহজ হবে না। রাজনৈতিক দলগুলো যতদিন পর্যন্ত স্থিতিশীলতা চাইবে, এই ধরনের সামাজিক অস্থিরতা ঠিক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে না। এগুলো আমরা যদি সামাজিকভাবে সচেতন থাকি, এই ধর্মীয় ইস্যুগুলো আমার মনে হয় এখন কমে আসবে। যে যারে সম্মতি দেবে, যেই দেশের নাগরিকরা যাকে সম্মতি দেবে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই দেশটাকে তো সেভাবেই সম্মান দিতে হবে। সুতরাং এখানে অন্য আলাপের কিছু নাই। এটা ওই দেশের নাগরিকের সম্মতির ব্যাপার, এইটা আমাদের দেশের নাগরিকের সম্মতির ব্যাপার। আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক চাই, অন্য কোনো প্রক্রিয়ার সম্পর্ক চাই না। উত্তেজনার পারদ চড়লেও শেষ পর্যন্ত কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতায় দুই বাংলার সম্পর্কের মূল চাবিকাঠি হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লাল থেকে সবুজ আর এখন গেরুয়া, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রের এই রংবদল ভারত বাংলাদেশ সম্পর্কে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে ভোটের মাঠে নানা বয়ান চললেও নীতি নির্ধারণী পর্যায়ে অনেকাংশই নির্ভর করতে হবে কেন্দ্রীয় সরকারের উপর। আর তাই তো ভারত বাংলাদেশ সম্পর্কে এখন অনেকটাই নির্ভর করছে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের উপর। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। ভোট ডাকাতির অভিযোগে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারসাজির অভিযোগ এনেছেন তিনি। এদিকে সরকার গঠনে তোড়জোড় চালাচ্ছে বিজেপি। 9 মের শপথ অনুষ্ঠান ঘিরে চলছে জোর প্রস্তুতি। ভোট পরবর্তী সহিংসতা, মমতার কারচুপির অভিযোগ আর পাল্টা রাজনৈতিক দোষারোপে উত্তপ্ত এখন পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটের ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের কারসাজির অভিযোগ তুলে ফলাফলকে প্রশ্নবিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাখ্যান করেন ভোটের ফল, সেই সঙ্গে পদত্যাগ করবেন না বলেও সাফ জানিয়েছেন। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। একই অভিযোগ করেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এক্স পোস্টে তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের মদতেই আসাম ও পশ্চিমবঙ্গে ভোট লুট করা হয়েছে। বিজেপির দাবি, বাংলার মানুষের কাছে বিতাড়িত হয়ে প্রলাপ বকছেন তৃণমূল নেত্রী। এসব অভিযোগ আমলেও নিতে নারাজ বিজয়ী দল, বরং ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করতে ব্যস্ত বিজেপি নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতার নামও ঘুরছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে শপথ গ্রহণের দিনক্ষণও জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। 9 মে রজত জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্য সরকার। আসমাতুলি, নিউজ 24। ইচ্ছা করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল করা যাবে না, তবে চুক্তিটি কিভাবে দেশের অনুকূলে কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে সরকার। মঙ্গলবার এসব কথা বলেছেন সরকারের 2 মন্ত্রী। এদিকে বোয়িং বিমান কেনায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। অন্তর্বর্তী সরকারের শেষ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই চুক্তিটি বাতিলের আহ্বান জানাচ্ছে অনেকে। ওই চুক্তির সময় বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও বড় দায়িত্বে ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এই চুক্তি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তার মতে এই চুক্তি নিয়ে আলোচনার আগে অন্য দেশের সঙ্গে তুলনা করলে ভালো হয়। বাংলাদেশ একা এই চুক্তি করেনি, পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত যে কোনো চুক্তি নিয়ে। আমরা তো একা এই চুক্তি করি নাই,
বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম সাল করেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট স্টেট রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা ইচ্ছে করলেই বাতিল করা যাবে না। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন, ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বৈঠক করেছে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথেও। বাণিজ্য চুক্তিতে থাকা পরিবেশ বিষয়ক আইন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের যে এনভায়রনমেন্টাল লগুলো আছে, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে, কারণ না হলে এনভায়রনমেন্ট আরো ডিগ্রেডেড যদি হয়, এটা হয়তো উদ্দেশ্য হইতে পারে যে বাংলাদেশকে সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে চায়। এদিকে বোয়িং উড়োজাহাজ কেনায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনায় একথা বলেন তিনি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশে কোনো লোডশেডিং নেই এমনটি দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে স্থানীয় নির্বাচন করতে চায় সরকার। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে সৌর বিদ্যুৎ সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন মন্ত্রী। পরে প্রশ্নের জবাবে জানান, গ্রামেও এখন লোডশেডিং নেই। তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয় নাই। আমার যেটুকু লোডশেডিং হয়েছিল তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনো হবে না, কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক। স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠকে সেবা কার্যক্রমকে গতিশীল করার নির্দেশনা দেন মন্ত্রী। বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো এবং অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা আগেও বলেছি, এখন আমরা বলছি যে আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র অ্যাজ এ হোল শক্তিশালী হবে এবং সেটাতে রাষ্ট্র শক্তিশালী হয়। আমরা সেই কথাটাই আমরা তাদের সঙ্গে বড় চেষ্টা করেছি। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারি আসুক না কেন সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। বিজ্ঞান, ডাক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বৈঠকে সামাজিক মাধ্যমে গুজব রোধ এবং ক্ষতিকারক ওয়েবসাইট বন্ধে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি এবং দেশের সঠিক ইতিহাস তুলে ধরার নির্দেশনা দেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিকল্পিত নগরায়নের তাগিদ দেয়া হয়। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে চায় সরকার। পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের বোয়ালিয়া এলাকায় মাদক বিরোধী অভিযানে দুর্বৃত্তদের হামলায় আহত হন র্যাবের 3 সদস্য। এই ঘটনা এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দুপুর 2টা নারায়ণগঞ্জের বোয়ালিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন র্যাব 11 এর 3 সদস্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় 5 থেকে 6 জন এলোপাতারিভাবে কোপাতে কোপাতে ধাওয়া করে র্যাব সদস্যদের। এ সময় প্রাণ ভয়ে দৌড়াতে থাকেন সদস্যরা, তারপরও শেষ রক্ষা হয়নি, গুরুতর আহত হন তারা।
আহত অবস্থায় উদ্ধার করে তাদের নেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় নেওয়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী জানান, দুদিন পর পর মারামারি, ছিনতাই এখানকার নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর এমন আক্রমণ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। আর কি যে দৌড়াদৌড়ি দেখছি, আর হলো কিছু চকলেট বুম ফুটাইছে এই জায়গায়, এই মাটির উপরে একটা বুম চকলেট বুম ফুটছে, ওদিকে পড়ছে, এইটুকুই দেখছি। ছেলে মেয়ে আছে, আতঙ্ক কাজ করবে না? ছেলে মেয়ে আছে যখন, তখন এমন একটা এলাকায় থাকতে তো ভয় অবশ্যই করে। আমি কে এন্দাজা কি লেগে কর পরে আমার এতটা রান্দা বের করছে, আমার খুব দেওয়ানের লেগে, পরে আমি দৌড় দিছি। আর কি করবো, ওরা ৩-৪ জন রান্দা। আহতদের সকলেই শঙ্কামুক্ত এবং ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি বলে জানায় র্যাব। আজকে আমাদের 3 জন সদস্য মাদকের তথ্য সংগ্রহের জন্য উক্ত স্থানে যায় এবং সেখানে তথ্য সংগ্রহের এক পর্যায়ে স্থানীয় কিছু সন্ত্রাসী এসে অতর্কিত তাদের উপর আক্রমণ করে। এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা এখন সংখ্যামুক্ত। এদিকে ঘটনাস্থলে র্যাব ও পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে। রিপোর্ট, নিউজ 24। শাপলা চত্বর গণহত্যায় 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে। ঘটনার তদন্ত প্রায় শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 জনের মধ্যেই দেয়া হবে প্রতিবেদন। প্রধান আসামি হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল আশেপাশের এলাকায়। সেদিন রাতে যৌথ বাহিনী অপারেশন ফ্ল্যাশ আউট নামে অভিযান চালিয়ে খালি করে শাপলা চত্বর। ওই অভিযানে ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ ওঠে। হত্যাকাণ্ডে 13 বছর পরও অজানা রয়ে গেছে হতাহতের প্রকৃত সংখ্যা। জুলাই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। এই হত্যাযজ্ঞের তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, 58 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি। আগামী 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। 7/6/2026 তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আগের সরকারের মতো ঢালাওভাবে প্রকল্প নিতে চায় না সরকার। যে প্রকল্পের প্রয়োজন আছে তা ছোট বা বড় হোক, সরকার অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করতে চায়, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলে অর্থের অপচয় হয়, ব্যয় বেড়ে যায়। তাই সঠিক সময়ে নতুন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যদি আমরা মান বজিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে সম্পন্ন করতে না পারি, তো সেটা কোনো কোনো সময় তো যার অর্থনীতির উপর বুঝাবো দাঁড়িয়েছে, অতীতে হয়েছে, অতীতে সরকার করেছে। এই পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই। হাওড়ে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও, আর এতে নষ্ট হচ্ছে অধিকাংশ বড় ফসল। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলেও ন্যায্য দর থেকে বঞ্চিত কৃষক। লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী ও মিল মালিকরা। যদিও মিলারদের দাবি উচ্চ মূল্যে ধান কিনছেন তারা। কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে নতুন করে হাওরে বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও। ইতোমধ্যে তলিয়ে যাওয়া হাওরের অধিকাংশ বড় ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষক বলছে, জলাবদ্ধতায় হুমকির মুখে উঁচু জমির বোরো ধানও, যা ছিল তাদের শেষ ভরসা। পাশাপাশি ধান কাটার শ্রমিক ও মারাই মেশিন সংকটে দিশেহারা ঋণগ্রস্ত কৃষক। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলেও ন্যায্য বাজার দর থেকে বঞ্চিত হচ্ছেন হাওড়াঞ্চলের কৃষক।
তারা বলছেন বেশিরভাগ ফসল খেয়েছে নদী, যা সংগ্রহ করতে পেরেছেন তাও অল্প দামে বেচতে বাধ্য হচ্ছেন। লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ও মিল মালিকরা বলেও অভিযোগ তাদের। এখন দাম 700, 750, 770, 80 এর উপরে বেচতেছে না। কিনছে কিছু অনেক কিনতে আছে, এই ধরেই কিনা তারা টাইপ করে লা। মিল মালিকরা মূলত এটা সবাই লাভবান হয়। যদিও মিলারদের দাবি উচ্চ মূল্যেই ধান কিনছেন তারা। কৃষক অবশ্যই ন্যায্য মূল্য পাবেন, যে সরকার যে নির্ধারিত মূল্য দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছে কৃষি বিভাগ, আর মান অনুযায়ী ধান কেনার তাগিদ জেলা খাদ্য অধিদপ্তরের। কৃষি অফিস তালিকা দিবে, যে তালিকাভুক্ত কৃষকের কাছে আমাদের ধানটা কিনতে হবে। প্রতিবেশী কৃষকের তালিকা নির্ধারণ করা হচ্ছে, মোটামুটি আমাদের 60,000 প্লাস আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সরকার হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সবসময় থাকবে বলে জানান কৃষিমন্ত্রী এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এই সমস্ত কৃষকের মাঝে আমরা কিছু আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। চলতি মৌসুমের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি হাওরের কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।